বালির ওপরে কার তাজা রক্ত। এদিক ওদিক চেয়ে দেখি কোনো হিংস্র পশু বুঝি বিদ্যুৎ চমকে এসেছিল। ক্লাস 11-এর মধুমিতার জীবনটা চেনা খাতে বইতে পারত তারই নিজের বেছে নেয়া খাতে, কিন্তু বেপরোয়া হিংস্রতা তাকে মুছে দিল পৃথিবী থেকে। এক নিরীহ তরুণীকে ধাক্কা দিয়ে চাকার তলায় এইভাবে পিষে মারা, একে পাশবিকতা বললেও বোধহয় পশুদের অপমান করা হয়। ঘটনার ভয়াবহতা কাঁপিয়ে দিয়েছে গোটা রাজ্য। এমনকি সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেপরোয়া ড্রাইভিংয়ে মৃত্যুর ঘটনা ঘটলে বা কেউ আহত হলে খুন বা খুনের চেষ্টার মামলা রুজু হবে আইপিসি 302 আর 307 ধারায়। আমরা সেদিকে অবশ্যই নজর রাখবো, কিন্তু প্রথমেই দেখব ঠিক কী ঘটেছে মহিষাদলে, ঠিক কী ঘটেছে মধুমিতার সঙ্গে, কি ঘটল মধুমিতাদের সঙ্গে। দেখুন, কথায় আছে পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু বাস্তবে উল্টোটা হলো। পড়তে বেরিয়ে গাড়ির চাকায় পিষ্ট হতে হলো। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে হলদিয়াগামী 41 নম্বর জাতীয় সড়কের উপর ঠিক এই জায়গা, যেটি তাজপুর নামে পরিচিত, সেখানেই রাস্তার পাশে বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়ির চাকায় পিষ্ট হয়ে একাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয় ঘটনাস্থলে। বাকি দুজন ছাত্রী রক্তাক্ত আহত অবস্থায় গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন এখানে। বৃহস্পতিবার দুপুর 3:30 নন্দকুমার থেকে 41 নম্বর জাতীয় সড়ক ধরে মহিষাদলের দিকে টিউশন পড়তে যাচ্ছিল মাধবপুর গ্রামের 3 ছাত্রী মধুমিতা বাগ, সুমিতা বাগ ও পিঙ্কি নায়েক। ঠিক ছিল গারুঘাটা থেকে ট্রেকার ধরবে 3 জন। জাতীয় সড়কের ওপর ঠিক দেখতে পাচ্ছেন এইরকম ভাবেই ঘাতক গাড়িটি গতকাল বিকেলবেলা ধেয়ে আসছিল। আচমকাই বাঁদিকে ঠিক এইভাবে বিপজ্জনক গতিতে ছুটে আসে এবং এখানেই ছাত্রীদেরকে কিন্তু ধাক্কা মারে এবং এখানেই মধুমিতা ছিটকে পড়ে নিথর অবস্থায়। বাকি দুজন ছাত্রী ওইদিকে ছিটকে পড়ে যায়। বেপরোয়া সেডনের ধাক্কায় রাস্তার বাঁদিকে গিয়ে ছিটকে পড়ে একাদশ শ্রেণীর সুমিতা বাগ ও পিঙ্কি নায়েক। ডান দিকে গিয়ে পড়ে মধুমিতা বাগ। হাসপাতালে নিয়ে গেলে মধুমিতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। গাড়িটা ফাঁকায় যাচ্ছিল, কোনো গাড়ি নেই। আর ওরা 3 জন যে যাচ্ছে আমরা দেখছি, দূর থেকে লক্ষ্য করছি। ওরা কি করছে, কাছাকাছি ওদেরকে দেখে গাড়িটা খুব রানিংয়ে ছিল, ওরা গাড়িটাকে ঘুরাতে গিয়ে ওদের দিকে ঘুরাতে যেয়ে আর কন্ট্রোল না করতে পেরে ওরা গিয়েছে গাড়িটাকে পুরো ওদের গায়ের উপর দিয়ে ওদেরকে নিয়ে চলে যায়। কিন্তু কিভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা? এরা মদ্যপান অবস্থায় ছিল, তারা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। এখন পর্যন্ত কোনো সেই ড্রাঙ্কান ড্রাইভিং এর কোনো আমরা এলিমেন্ট পাইনি। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি গাড়িতে 3 জন ছিল, যদিও পুলিশ সূত্রে খবর গাড়িতে ছিল 2 জন। দিব্যেন্দু দাস ও সুব্রত মাইতি নামে ওই 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে গাড়ি চালাচ্ছিল দিব্যেন্দু। ধৃতদের দুজনেরই বাড়ি হলদিয়ায়। কিভাবে হলো এটা? এদিন ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু কেন অভিযুক্তদের হেফাজতে চাইল না পুলিশ? রাত্রি থেকে আমাদের যেটা পুলিশ হেফাজতে যেটা মেন উদ্দেশ্য, ইনভেস্টিগেশনে কি তথ্যটা ওটা করাটা, রিকনস্ট্রাকশন, সেটা আমরা রাত্রিবেলায় করে নিয়েছি। 3 ছাত্রীর মর্মান্তিক পরিণতির জেরে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ধৃত ঘাতক গাড়ির চালক এবং যাত্রীদের বিরুদ্ধে 302 ধারায় খুন এবং 307 ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে। এদিন ধৃতদেরকে আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে ক্যামেরায় সুমন দাসের সঙ্গে বিটন চক্রবর্তী এবং রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। শাশুড়িদি, গ্রামের 2টো রাস্তা, একটা রাস্তায় মদের ঠেক, জুয়ার আড্ডা, সেটাকে অ্যাভয়েড করতে গিয়ে হাইওয়ে দিয়ে হাঁটা। পশ্চিমবঙ্গের যে কোনো হাইওয়ে দিয়ে এই রকম শিশু কিশোরদের দল, তারা স্কুলে যাচ্ছে, তারা পড়তে যাচ্ছে, টিউশন নিতে যাচ্ছে। মানে আমি বলছি এই ঘটনার বিভৎসতা আরও একবার দেখিয়ে দিল। অনেকে বলছেন যে ইফটিজিংয়ের ঘটনাও এর সঙ্গে জুড়ে থাকতে পারে, প্রত্যক্ষদর্শীরা প্রত্যেকে তাই বলছেন। গ্রামের রাস্তা অ্যান্টি সোশ্যালস আর হাইওয়ের রাস্তা ইফটিজার্স। কোথায় যাবে মেয়েরা? সে তো আমারও প্রশ্ন, কারণ এইখানে আমাদের পোলবার ঘটনাটা মনে পড়ছে। পোলবাতেও তো সেই মেয়েরা কারখানা থেকেই ফিরছিলেন এবং তাদের টানা হেঁচড়া করেছে, সেখানে একটি অন্য ধরনের গাড়ি টানা হেঁচড়া করেছে, কিন্তু উদ্দেশ্যটা তো একই ছিল। এবং আমি বিভিন্ন সময় একটু মফস্বলের দিকের কলেজে কথা বলতে গেলে ছাত্রীদের একটা অন্যতম আশঙ্কার জায়গা থাকে, যে বলছে আমি কোন জিনিসটাই সব থেকে ভয় পাও না, ওরা তো মূলত সাইকেলে যাতায়াত করে, আপনাদের রাজর্ষির পেছনে একদল মেয়ে সাইকেল চালিয়ে আসছিল, বলছে দিদি হাই রোড দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার, এটা এত বেশি দুপাট্টা ধরে টানবে, ব্যাগ ধরে টানবে, বিরক্ত করা, হয়তো তার আর বেশি বিরক্ত করার বেশি তাদের উদ্দেশ্যও নেই। ফলে কোথাও এই যে বিরক্ত করার অধিকার এমন একটা জন্মেছে, সেটাই আমাদের কোথাও খুব ভয় পাইয়ে দিচ্ছে যে সমস্ত আক্রমণগুলো যে মেয়েরা বেরোচ্ছে, যে মেয়েরা কাজে যাচ্ছে, যে মেয়েরা পড়তে যাচ্ছে তাদের উপর হচ্ছে। মেয়েরা তো বেরোবেই,
তাদের নিরাপত্তাটা নিশ্চিত করতেই হবে। ঠিক, আমি এই কথা সূত্র ধরে আসব। ইফ টিজিং এর ব্যাখ্যায় অনেকে বলছেন, বিশেষ করে প্রত্যক্ষদর্শীরা, যে এই যে গাড়িটা তার দিক বদল করলো, রাস্তার একদিক দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে চলতে চলতে আরেক দিকে চলে এলো, তার কারণ ইফ টিজিং। দেখুন, মাধবপুর থেকে তাজপুরে স্কুলে যাওয়ার জন্য গ্রামের ভেতর দিয়ে একটি রাস্তা গিয়েছে। এই সেই রাস্তা যেখানে অপেক্ষাকৃত কম সময়ে ছাত্রীরা স্কুলে পৌঁছে যেতে পারেন, কিন্তু তা সত্ত্বেও তারা এই রাস্তা ব্যবহার করেন না কেন? তারা 41 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করেন, কিন্তু সেখানেও কি তারা স্বস্তিতে চলাফেরা করতে পারেন? আসুন দেখব। এই রাস্তা দিয়ে গেলে মধুমিতাকে হয়তো প্রাণ দিতে হতো না, কিন্তু যেতে পারেনি সে, কারণ এই রাস্তায় যে প্রতি মুহূর্তে আতঙ্ক ওত পেতে থাকে। আমরা তো যেতেই ভয় পাই। কেন? কেন বলতে ওখানে প্রচুর নোংরা ছেলেরা অসভ্যতামি করার চেষ্টা করে। দুজন থাকলেও তারা সাহস পায় এটা করা, দুজন কেন 5 জন থাকলেও এটা করার সাহস পায়। রাস্তাটায় এই স্কুল যাব, যে স্কুল যাওয়ার টাইমে এত মদ খেয়ে এমন মেয়েদেরকে একটু ট্রিট করে, যাওয়া যায়নি। আতঙ্কের প্রমাণ নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। এই জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি এখানে মদের বোতল, গ্লাস সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং এই ফাঁকা জায়গা দিয়ে মদ্যপ যুবকদের কটূক্তির এবং অভব্যতার শিকার হন ছাত্রীরা। সেই কারণেই তারা এই পথ ব্যবহার না করে বাধ্য হয়ে জাতীয় সড়ক দিয়ে তারা যাতায়াত করেন, এবং সেখানেই কিন্তু গতকালের এই ঘটনা ঘটেছে। এই পথটা দিয়ে বেশ কিছুটা অংশ আছে যেটাই যেতে অনেকটা ফাঁকা জায়গা থাকে, এবং এই ফাঁকা জায়গা দিয়ে যাওয়ার সময় মেয়েরা বিভিন্ন সময়ে কিছু ছেলেদের দ্বারা উত্ত্যক্ত হয়। এই রাস্তাটা ঠিক থাকলে সমস্ত ছাত্রছাত্রী এই রাস্তাটা ব্যবহার করবে, কেউ ওই প্রধানমন্ত্রী সড়ক যোজনা ব্যবহার করবে না। কিন্তু হাইওয়ে ধরে যেতে গিয়েও কি সেই আতঙ্কের মুখেই পড়তে হয়েছিল মধুমিতাদের? কারণ প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, ইফটিজিং করতে গিয়েই এই মর্মান্তিক ঘটনা। 3 জন ছিল গাড়িতে, আমরা ওটাও দেখছি, ওদের গাড়ি 3 জন ছিল। ওই মেয়ে দিদিকে টর্চারিং করতে গিয়ে ওরা কি করছে, কাছাকাছি ওদেরকে দেখে গাড়িটা খুব রানিংয়ে ছিল, ওরা গাড়িটাকে ঘুরাতে গিয়ে ওদের দিকে ঘুরাতে যেয়ে আর ব্রেক কন্ট্রোল না করতে পেরে ওরা গিয়েছে গাড়িটাকে পুরো ওদের গায়ের উপর দিয়ে ওদেরকে নিয়ে চলে যায়। ইফটিজিং এর অভিযোগ দায়ের না করলেও এটাকে স্রেফ দুর্ঘটনা বলতে নারাজ মৃত ছাত্রীর পরিবার। দুর্ঘটনা নয়, জোর করে ঘটানো হয়েছে, ইচ্ছে করে এসে মেরেছে। ওরা কি চাকরামি করতে এসে একটু হেলকাচ্ছিল, সেই কারণেই তো আজকে এই ঘটনা ঘটেছে। যদিও পুলিশের বক্তব্য, টিচিং এর ব্যাপার সেটা কি তদন্ত কিছু এসছে? তদন্তে এখন পর্যন্ত যে মেয়েকে এক্সামিন করা হয়েছে, মেয়ের ফ্যামিলি মেম্বার্সকে এক্সামিন করেছে, তারা এই তথ্যটা কোনো করেনি। জাতীয় সড়কও যে মোটেও নিরাপদ নয় তা নিয়েও ঝুড়ি ঝুড়ি অভিযোগ রয়েছে। এমন গায়ের কাছে চলে আসে না, আমি এতটা নেমে যাবো, নিচে আবার পড়ে যেতেও পারি, এরকম অবস্থায় সম্মুখীন হতে হয়। আবার অনেক সময় গাড়ি থেকে কিরকম ভাবে বিশ্রীভাবে এরকম কিছু দেখা এরকম অনেক অসুবিধা হয়। আমাদের সব থেকে শর্ট রাস্তা হয় স্কুলে যাওয়ার এই রাস্তাটা, যারা আছে তাদের জন্য যেন পরবর্তীকালে এই রাস্তাটাও ভালো হয়, এবং ছেলেদের হাত থেকে বাঁচার জন্য যেন কিছু ট্রাফিক নিয়োগ বা যে কোনো ব্যবস্থা সরকার যেন নিয়ে নেয়। 3 ছাত্রীর মর্মান্তিক পরিণতির পর মিলেছে প্রশাসনিক আশ্বাস, অদূর ভবিষ্যতে গ্রামের মেয়েরা, ছাত্রীরা গ্রামের ভেতরের রাস্তা ধরেই তাজপুরের দিকে যাতায়াত করতে পারবে, এই আশাতেই বুক বাঁধছে মাধবপুর থেকে ক্যামেরায় সুমন দাসের সঙ্গে বিটন চক্রবর্তী ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সমস্যার একটা দিক আপনারা দেখলেন, সমস্যার আরেকটা দিক সমাধানের রাস্তাটা সরকার বলছে। ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ, তিনি বলছেন যে এই ধরনের বেপরোয়া যানচালনা যদি মৃত্যু কিংবা কারুর আহত হওয়ার কারণ ঘটায়, তাহলে একেবারে স্পষ্ট খুনের বা খুনের চেষ্টার মামলা রুজু করা হবে পুলিশের তরফ থেকে। এইভাবে সমাধান সূত্র পাওয়া যাবে। দেখুন, খোদ মুখ্যমন্ত্রী বলছেন সেফ ড্রাইভ সেভ লাইফ, কিন্তু তারপরও হুঁশ ফিরছে না। বেপরোয়া গাড়ির তলায় পিষে দেওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে। এবার এই ধরনের ঘটনা রুখতে আরো কড়া হচ্ছে প্রশাসন, আরো কড়া হচ্ছে ট্রাফিক বিধি। মহিষাদলে গাড়ির ধাক্কায় একাদশ শ্রেণীর ছাত্রী মধুমিতা বাগের মৃত্যুর পরই রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ জানান, এবার থেকে এই ধরনের সমস্ত ঘটনার ক্ষেত্রেই খুন বা খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হবে। অনেকে বলছেন বুঝিয়ে সুজিয়ে তো কিছু হচ্ছে না, এবার কড়া ব্যবস্থার ভয়ে যদি বেপরোয়া মনোভাবে একটু হ্রাস পড়ে। এটা খুব পজিটিভ পার্ট যদি এই ক্ষেত্রটা নিয়ে আসা যায়, কেন আমরা জানি আজ অবধি শুধু র্যাশ ড্রাইভিংয়ের মামলা দিয়ে কিন্তু প্রচুর ড্রাইভার খালাস হয়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে যে নিরীহ প্রাণটা যাচ্ছে তার যে সঠিক মূল্যায়ন সেটা কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে না। এটা নিশ্চয়ই একটা সদার্থক পদক্ষেপ, যার ফলে আশা করা যায় যে কিছুটা হলেও র্যাশ ড্রাইভিংটা কমবে।
দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা রামসাগর গুপ্ত বৃহস্পতিবার সকালে কাজে যাচ্ছিলেন। নিউ মার্কেটের কাছে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি তাকে উড়িয়ে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধের। মর্গে বাবার দেহ নিতে আসা ছেলের আক্ষেপ, আরও আগে তৎপরতা দেখা গেলে বাবা হয়তো আজ কাছেই থাকতো। বেপরোয়া ড্রাইভ করছিল, সেই জন্য ধাক্কাটা হয়েছে। এখন যে আইনটা হচ্ছে, যে নতুন প্রসেসটা ধারাটা তৈরি হচ্ছে, সেটা যদি আগে হতো তাহলে হয়তো আমার বাবাকে আমাকে হারাতে হতো না। 16ই অক্টোবর স্ট্র্যান্ড রোডে এক পথ দুর্ঘটনায় মা ও ভাইকে হারিয়েছেন বিনীতা রানা। তারাও চান কড়া শাস্তি হোক। এই যে নিয়ম বেরিয়েছে সরকারের তরফ দিয়ে খুবই ভালো। বেপরোয়া গাড়ি এরকমভাবে চালাবে না, ভালোভাবে চালাবে। এই নিয়মটা যদি কিছুদিন আগে বেরোতো তাহলে আমার দাদার মারা বেঁচে যেত। নিয়মটা খুবই ভালো। যারা স্বজন হারিয়েছেন তাদের আর কিচ্ছু করার নেই, মনে শুধু একটাই প্রার্থনা, আর যেন কাউকে তাদের মতো যন্ত্রণা না পেতে হয়। পার্থপ্রতিম ঘোষ ও হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার সমীর সিনহার কাছে আসবো। সমীরবাবু, এই যে প্রাণের অকারণ অপচয়, অকারণ মৃত্যু, এই তরুণ তরতাজা মেয়েগুলোর ঝরে যাওয়া, কোথাও একটা পুলিশ এই ধরনের কড়া ধারার প্রয়োগ করবে, এইটা শোনার পর এই অপরাধ প্রবণতা যাদের আছে তাদের মনে ভয় জন্মাবে? মানে এই ফিয়ার সাইকোসিসে কোনো কাজ হবে? অবশ্যই, কেননা আমরা যারা এই ধরনের বেপরোয়া গাড়ি চালায় কিংবা অসভ্যতম করে রাস্তাঘাটে, আইনের প্রতি যদি আইনের শাস্তি যদি আরও বেশি করা হয় তাহলে তাদের মনে একটা চাপ পড়বে, এবং দুই একটা যদি এই ধরনের শাস্তি হয় তাহলে অন্যরা অন্তত দেখেও ভয়ে অন্তত সেই শ্রদ্ধাটা আসবে তাদের। ঠিকভাবে গাড়ি চালানো, পুলিশের অনুশাসন মানা, ট্রাফিক আইনকে মেনটেন করা। আবার পুলিশের তরফেও দেখতে হবে যে অন্যায়ভাবে যেন কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে সেটাকে মার্ডার কেসে পরিণত না হয়, পুঙ্খানুপুঙ্খ তদন্ত যেন ঠিক সেইভাবেই হয়। কারণ অনেক সময় দেখা যায় আমাদের আইন ভাঙার প্রবণতা আছে সাধারণের, সেইটা ভাঙার ক্ষেত্রে সেটাকেও কিন্তু আমাদের দেখতে হবে। আইনজীবী কল্লোল মণ্ডলের কাছে আসবো। আমি বলছি, কড়া আইনের প্রয়োগ ঘটিয়ে কোনো এই ধরনের ঘটনা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে? মানে রাশিয়ান নেগলিজেন্স অ্যাক্টে তো অনিচ্ছাকৃত খুনের মামলাও দায়ের করা যেত 304, তাতে তো লাভ হতো না, কারণ সেটা অ্যাপ্লাই করা হতো না। শুধু সেকশন দিয়ে তো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে ইমপ্লিমেন্টেশন করা যায় না। এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে ঠিক আমাদের বাড়ি তৈরির মতো ভিতটাকে ঠিক করতে হবে। যেমন ফেয়ার ট্রায়ালের মধ্যে ফেয়ার ইনভেস্টিগেশন একটা দরকার। তা সেই ইনভেস্টিগেশন যে ইনভেস্টিগেটিং অফিসার করবে, সেই সাক্ষী এবং তার প্রমাণ এভিডেন্সগুলো ঠিক মতো যদি না হয় তাহলে তো তার শাস্তি হবে না। এই জন্যে যখন ইনভেস্টিগেশন করবে প্রশাসনকে অনেক বেশি তৎপর হতে হবে, অনেক বেশি তৎপরতার সঙ্গে চার্জশিট দিতে হবে, সেইটার সমস্ত এভিডেন্স কোর্টে প্রমাণ করে শাস্তির ব্যবস্থা করতে হবে। তবেই উপযুক্ত শাস্তি যখন পাবে, শুধু সেকশন, কঠিনতম সেকশন দিয়ে সমাজের পরিবর্তন আনা যায় না। সেই পরিবর্তন আনতে গেলে প্রপার ইনভেস্টিগেশন, এবং সেই ইনভেস্টিগেশন সেইটাকে এভিডেন্সে রূপান্তরিত করে কোর্টে সমস্ত বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে খুব দ্রুত যাতে এই শাস্তি দেওয়া যায়, সেই শাস্তি দিলে সমাজে একটা বার্তা পৌঁছবে যে এই জিনিসগুলো করলে শাস্তি হয়, এবং খুব দ্রুত শাস্তি। 5 বছর পরে মানুষ 2-3 মাস পরে এইসব জিনিসগুলো ভুলে যায়। এইগুলোকে খুব দ্রুত প্রশাসনকে খুব কঠিন পদক্ষেপ নিতে হবে। এবং এমন নয় যে সেকশন শুধু কঠিন দিলে হবে না, তার ইনগ্রেডিয়েন্টস আছে কিনা দেখতে হবে। এমন হয়তো সেকশন দাঁড় করাতে হবে। আমি একটা এমন সেকশন দিলাম, সেই সেকশনটা কোনো চার্জি ফ্রেম হলো না, তাহলে পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে গেল। ওই জন্য যে সেকশন অ্যাপ্রোপ্রিয়েট সেই সেকশন উপযুক্ত ইনভেস্টিগেশন করে। এই যে আজকের এই ঘটনায় পুলিশ পিসি চাইলো না, পুলিশ কাস্টাডি হলো না, জেসি হয়ে গেল, 14 দিন পর হায়ার কোর্টে করে এরা জামিন পেয়ে যাবে, কেসটা দুর্বল হলো। পিসি চাইলে আর পিসি না চাইলে যে ইনভেস্টিগেশনের ক্ষতি করবে তা নয়। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পিসি না জামিন পাওয়া সহজতর হবে না, তার সঙ্গে পিসির সঙ্গে আর পুলিশ কাস্টাডি এবং জুডিশিয়াল কাস্টাডির সঙ্গে ইনভেস্টিগেশন খুব একটা নির্ভর করে না। পুলিশ কাস্টাডি যদি ইনভেস্টিগেশনে দেখা যায় এমন কিছু অফেন্ডিং ওয়েপেন রিকভার করতে হবে, তখন পিসি নিয়ে তার অফেন্ডিং 27 এভিডেন্স অ্যাক্ট আপনি বলছেন ইনভেস্টিগেশন যদি ইনভেস্টিগেটিং এজেন্সি যদি মনে করে
যে পুলিশ কাস্টাডির দরকার নেই, জুডিশিয়াল কাস্টাডি দিয়েই ইনভেস্টিগেশনটা কমপ্লিট করতে পারবে, তাহলে তার জেসি নিলেও কোনো ক্ষতি হবে। ঠিক, আপনি ঘটনার কথা বলছিলেন, একের পর এক ঘটনা গত কয়েক মাসের, শুধুমাত্র গত কয়েক মাসের ঘটনাগুলোর দিকে আমরা যদি চোখ ফেরাই তাহলে রেড রোড, মন্দারমণি, বেপরোয়া ড্রাইভিংয়ের ঘটনা একটা নয় একাধিক এবং একের পর এক বেড়ে চলেছে। দেখুন, বেপরোয়া গাড়ি প্রাণ কেড়েছে মেয়ের। কান্না ভেজা গলায় সন্তানহারা বাবা মা এখন বারবার প্রশ্ন করছেন, গাড়ি থাকলেই কি মানুষকে পিষিয়ে দেওয়ার অধিকার জন্মায়? না হলে বারবার এমন ঘটনা ঘটে কেন? প্রশ্নটা অমূলক নয়, সত্যি এমন ঘটনা তো ঘটেই চলেছে। 10 মাস আগে এমন ঘটনার সাক্ষী থেকেছে আমাদের শহর। 13ই জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন রেড রোডে বায়ুসেনার কর্পোরাল অভিমন্যু গৌরকে পিষে দেয় বেপরোয়া অডি গাড়ি। অভিযুক্ত সাম্বিয়া সোহরাব। তার কয়েকদিন পর এপ্রিল মাসে বেপরোয়া গাড়ি চালানোর আরো ভয়াবহ এই ছবি উঠে আসে দিল্লি থেকে। অফিস ফেরত 32 বছরের সিদ্ধার্থ শর্মাকে উড়িয়ে দেয় বিদ্যুৎ গতিতে আসা এই BMW। সেই গাড়ির চালকের আসনেও ছিল এক বড় লোকের বেপরোয়া ছেলে। সেপ্টেম্বরে আবার কলকাতার পণ্ডিতিয়া রোডে মার্সিডিজের ধাক্কায় মৃত্যু হয় একজনের। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি স্কুটিকে প্রচন্ড জোরে ধাক্কা মেরে তাকে টেনে হিঁচড়ে কিছুদূর নিয়ে যায় গাড়িটি। সেই ঘটনায় গাড়ির মালিক বরুণ মাহেশ্বরীকে গ্রেফতারও করে পুলিশ। কখনো কখনো বেপরোয়াভাবে গাড়ি চালানোর মাসুল গুনতে হয়েছে গাড়ির আরোহীদেরও। ঠিক 2 মাস আগে 21শে অগস্ট মন্দারমণিতে রেস করতে গিয়ে দুটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। মৃত্যু হয় কলকাতার 3 ছাত্রের। দুর্ঘটনা ঘটেই চলেছে, খালি হচ্ছে বাবা মায়েদের কোল, কিন্তু হুঁশ ফিরছে কই? এবিপি আনন্দ। আমি সংঘমিত্রা সরকারের কাছে যাব। দেখুন, হাইওয়ের পাশে মোরামের রাস্তা দিয়ে 3টে মেয়ে হেঁটে চলেছে। কোথাও কেউ তো অ্যান্টিসিপেট করতে পারবে না, প্রশাসন বলুন, পুলিশ বলুন, যে এই দুর্ঘটনা ঘটতে হবে। কোথায় নিয়ন্ত্রণহীনতা যাচ্ছে সমাজের, এবং কি দিয়ে সেটা আটকানো যাবে? কি দিয়ে আটকানো যাবে সেটা তো সত্যি আমার পক্ষে বলা সম্ভব নয় এই মুহূর্তে। যা দেখলাম বা শুনলাম এতক্ষণের মধ্যে কয়েকটা দিক আমার কাছে এসছে। 1 নম্বরতে ইফটিজিং, দ্বিতীয়টা পথ দুর্ঘটনা, এবং সামগ্রিক যে ব্যবস্থাটা রয়েছে এখন তার সম্পর্কে বিশ্বাসযোগ্যতা, এবং সব কিছু ছাপিয়ে সেটা হলো উশৃঙ্খলতা। যে বৈভব এসছে কিন্তু সেখানে কোনো ধরনের শিক্ষা নেই। শিক্ষা মানে কিন্তু আমি একাডেমিক কোয়ালিফিকেশনের কথা বলিনি। বাঙালি সমাজে যেটা শিক্ষা বলতাম আমরা, সেটা হলো একটা জীবন চর্চার মধ্যে দিয়ে গড়ে ওঠা। এবং এই উচ্ছৃঙ্খলতার সঙ্গে যে ঘটনাগুলো দেখালাম প্রত্যেকটাকে আপনি রিলেট করতে পারবেন। ক্ষেত্রে কিন্তু উচ্ছৃঙ্খলতা, একটা চরম উচ্ছৃঙ্খলতা। এবং এর সঙ্গে আমার আরেকটা কথা মনে পড়ে, মানে মনে পড়ছে, সেটা হলো এই পথ দুর্ঘটনা এবং রাশ ড্রাইভিং করে, এবং সেটা ইচ্ছা অনিচ্ছা, এরকম একটা ঘটনা কিন্তু সর্বভারতীয় স্তরে আমাদের চোখের সামনে এসেছিল একটি মামলাকে কেন্দ্র করে। যদিও সেটা বিচারাধীন, কিন্তু সেই মামলার যে ধারা প্রকৃতি যেভাবে গড়ে উঠল, সেখানে কোথাও যেন একটা মনে হচ্ছে যদি আপনার মানে আর্থিক বৈভব থাকে, আপনার যে কোনো উচ্ছৃঙ্খলতা করবার অধিকার রয়েছে। এই যে লেজিটিমেসি দিয়ে যাচ্ছে এই ধরনের ঘটনাগুলো, এগুলো কিন্তু এই জিনিসগুলো একটু একটু করে বাড়ায়। হয়তো একদম সরাসরি দিচ্ছে না, কিন্তু মনের কোনো একটা জায়গায় কিন্তু বারংবার অর্থবান এবং ক্ষমতাবান হলে আপনি বেপরোয়া হলেও পার পেয়ে যাবেন। না, একটা সময় বাঙালি হিসাবে যেটা সমাজে ছিল যে আপনার প্রচুর আর্থিক অবস্থা ভালো, বা আপনি খুব বলশালী, বা আপনি সমাজের কোনো একটা বিশেষ জায়গা রয়েছেন, এই প্রত্যেকটা জায়গায় আপনার সঙ্গে যোগ হতো বিনম্রতা। বাঙালিদের মধ্যে কিন্তু বৈভব সবসময় বিনম্রতাকে দেয়। সেই বৈভব হতে পারে আর্থিক, হতে পারে সামাজিক, শিক্ষা, যাই হোক, সেটা যেন কোথায় একটা হারিয়ে গেল। সেই স্ট্রাকচারটাই বৃহত্তর ছবি তুলে ধরলেন আপনি। তো আপনাদের দেখাবো যে এই যে মধুমিতা মেয়েটিকে আমরা হারালাম, অঢেল সম্ভাবনা ছিল, তার শিক্ষক শিক্ষিকারা বলছেন। বাবা সামান্য চাষবাসের কাজ করেন, সেখান থেকে অর্থ জমিয়ে মেয়েকে পড়াশুনো শিখিয়েছেন। 2 চোখ ভরা স্বপ্ন মেয়েটির, তার পরিবারের অন্যদেরও। সেই সমস্ত স্বপ্নকে কার্যত ওই উদ্ধত চাকাগুলো পিষে দিয়ে চলে গেল। দেখুন।
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার মাধবপুর গ্রাম। এই গ্রামেরই বাসিন্দা একাদশ শ্রেণীর ছাত্রী মধুমিতা বাগের গতকাল বিকেলে মর্মান্তিক মৃত্যু এবং তার সঙ্গে তার দুই সহপাঠিনী পিঙ্কি নায়েক এবং সুনিতা বাগের গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রাম শোকস্তব্ধ এবং উদ্বেলিত। ছোট থেকেই তিনজন অভিন্ন হৃদয় বন্ধু, মধুমিতা বাগ, সুনিতা বাগ আর পিঙ্কি নায়েক। খাওয়া দাওয়া, পড়াশুনো, বেড়াতে যাওয়া সব একসঙ্গে। সেই তিন বন্ধুর পরিণতি শোনার পর থেকে গোটা মাধবপুর গ্রাম থমথমে। মধুমিতার বাড়ির ভেতর থেকে শুধু ভেসে আসছে ডুকরে কেঁদে ওঠার শব্দ। একাদশ শ্রেণীতে পড়া মধুমিতাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাবা মায়ের, তাই চাষবাস করেও মেয়ের পড়াশোনায় কোনো কমতি হতে দেননি। হাসপাতালে সেই মেয়ের দেহ দেখার পর থেকে চোখ বন্ধ করতে পারছেন না তারা। চোখ বুঝলেই ভেসে উঠছে মেয়ের রক্তাক্ত চেহারাটা। ফুলের মতন জীবনটা হারিয়ে মোর ঠান্ডা বাচ্চাটা সাত চড়ে রাখাটেনি, পড়াশোনা লিয়া থাকতো না। এমন শাস্তি দাও যেন গাড়ি চালানোর আগে মানুষ একটু সাবধান হয়। মধুমিতারা দুই ভাই বোন। ক্লাস 3-তে পড়া ছোট্ট ভাইটাকেও একেবারে মায়ের মতো করে আগলে রাখত দিদি। পড়াশোনায় মোটামুটি ভালো ছিল। হ্যাঁ, পড়াশোনা আর বাড়ি, ভাই বোন আছে, ভাই বোনকেও ভালোবাসতো। হ্যাঁ, ওদিকেই তো সামলাতো সে। এবার তাদেরকে সামলাবে কি? মধুমিতার বন্ধু সুনিতা প্রাণে বেঁচে গিয়েছে, কিন্তু হাতে পায়ে গুরুতর আঘাত, নার্সিংহোমে ভর্তি। তার বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে, দাদা সেনাবাহিনীতে। বাবা মায়ের খেয়াল রাখার জন্য ছিল শুধু সুনিতা। বাবাকে প্রণাম না করে কখনো বাড়ি থেকে বেরোতো না মেয়েটা। সেই মেয়ের এই যন্ত্রণা বাবা আর সহ্য করতে পারছেন না। তবে সুনিতাকে তার শরীরে ক্ষতর থেকেও অনেক বেশি যন্ত্রণা দিচ্ছে বন্ধু মধুমিতার পরিণতি। কি করেন সব সময় একসঙ্গে যেখানে খাওয়া হোক যাবা হোক সব সময় কোথাও লড়ে না। পড়াশোনা একই মাস্টারের কাছে টিউশনি লিচ্ছে, কেউ আলাদা আলাদা লিচ্ছে না। আরেক বন্ধু পিঙ্কিকে তো প্রথমে মধুমিতার মৃত্যুর কথা জানানোই হয়নি। নার্সিংহোমে যখনই জ্ঞান আসছে বারবার শুধু জিজ্ঞেস করছে বন্ধুদের কথা। যেখানে যাও না কেন ওরা তিনজনে একই সাথে যায়, কি করবে এখন? সে বলতেছে আমরা কি করে থাকবো, আমরা কি করে থাকবো, কি করে ঘুমাইবো। এনে পিঙ্কি বলতিছে কান্দিছে। পিঙ্কির বাবা রাস্তার ধারে একটি ছোট্ট মিষ্টির দোকান চালান। তবে অল্প আয়েও দুই ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার ভালোই চলছিল। বৃহস্পতিবারের গাড়ির ধাক্কাটাই সব তছনছ করে দিল। রাজর্ষি দত্তগুপ্ত ও বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ভারত দর্শন আগরবাতি, বাংলার ঘরে ঘরে। সাকসেস মেন্সওয়্যার, ড্রেস টু উইন।